এখনও কাটেনি সংকট, জাতীয় সনদ স্বাক্ষর নিয়ে সৃষ্টি হচ্ছে অনিশ্চয়তা। শিক্ষা উপদেষ্টা প্রহসনমূলক আচরণের অভিযোগ, আমরণ অনশনের ঘোষণা শিক্ষকদের। চট্টগ্রাম ইপিজেডে আগুন নেভাতে যোগ দিয়েছে সেনা ও নৌবাহিনী। অভিযান শুরু আগামী সপ্তাহে। দড়াটানার ভৈরব পাড় সার্ভেয়ারের মাধ্যমে মেপে দখলমুক্ত করা হবে। পথে পথে স্ট্রিট ফুডের রঙিন মেলা, মান নিয়ে প্রশ্ন। 10.5 কোটি টাকায় ঢাকায় হবে নারী কাবাডি বিশ্বকাপ। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি এস.এম. আরিফ। শুনছিলেন প্রধান শিরোনাম। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। রাষ্ট্র সংস্কারের সিদ্ধান্ত বাস্তবায়নের অঙ্গীকারনামা সম্বলিত জুলাই জাতীয় সনদ ঘিরে এখনও সংকট কাটেনি। সনদকে আইনি ভিত্তি দিতে গণভোটের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হলেও ভোটের সময়, প্রক্রিয়া এবং সনদ বাস্তবায়নের উপায় নিয়ে এখনও ভিন্ন মত আছে। জামায়াত চাইছে জাতীয় নির্বাচনের আগে গণভোট। বিএনপি বলছে এটি সনদের সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়। এনসিপি আইনি ভিত্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত স্বাক্ষর করবে না। আর বামপন্থী 4 দল ইতিমধ্যে সরে গেছে। ফলে সনদের স্বাক্ষরের আগে এখনও আছে অনিশ্চয়তা। আগামীকাল শুক্রবার জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করবে রাজনৈতিক দলগুলো। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার এই অনুষ্ঠান আয়োজনে ইতোমধ্যে প্রস্তুতি নিয়েছে অন্তর্বর্তী সরকার। এর আগে মঙ্গলবার রাজনৈতিক দল ও জোটগুলোর কাছে সনদের চূড়ান্ত অনুলিপি পাঠায় জাতীয় ঐকমত্য কমিশন। সেই সঙ্গে শুক্রবারের স্বাক্ষর অনুষ্ঠানের আমন্ত্রণপত্রও পাঠানো হয়। জাতীয় সনদ স্বাক্ষর নিয়ে অনিশ্চয়তা কাটাতে জাতীয় ঐকমত্য কমিশনের আহ্বানে বুধবার রাজনৈতিক দলগুলোর নেতাদের নিয়ে বৈঠক করেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। এতে বিএনপি, জামায়াত, এনসিপি সহ 30টি রাজনৈতিক দল ও ভোটের নেতারা অংশ নেন। বৈঠক শেষে তাৎক্ষণিক স্বস্তি এলেও সনদে স্বাক্ষর করা না করা নিয়ে দলগুলোর মধ্যে এখনও জটিলতা কাটেনি। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ, বাংলাদেশ জাসদ ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী আগেই জানিয়েছে তারা স্বাক্ষর করবে না। আর জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে জামায়াত ইসলামী। তবে সনদে স্বাক্ষর করবে কিনা সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি দলটি। এনসিপিও জানিয়েছে শর্ত না মানলে স্বাক্ষর করবে না। 20% বাড়ি ভাড়া সহ 3 দফা দাবি আদায় লং মার্চ টু যমুনা কর্মসূচি স্থগিত করেছেন আন্দোলনকারী শিক্ষকরা। তার বদলে আগামী 24 ঘন্টা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থানের পর আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন তারা। আজ বিকেল 5:30টায় শহীদ মিনারে এই ঘোষণা দেন শিক্ষক নেতারা। এর আগে আজ দুপুরে বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে মার্চ টু যমুনা কর্মসূচি পালনের কথা ছিল শিক্ষকদের। সে কর্মসূচি স্থগিত করে যতদিন সরকার দাবি না মানবে ততদিন সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেন তারা। দুপুরে শিক্ষা উপদেষ্টার সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে বসেছিল শিক্ষকদের 16 সদস্যের প্রতিনিধি দল। সেখানে শিক্ষা উপদেষ্টা প্রহসনমূলক আচরণ করেছেন বলে অভিযোগ শিক্ষকদের। বৈঠক শেষে বেসরকারি শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি বলেছেন, যে রাষ্ট্র 6 লাখ শিক্ষক কর্মচারীর ডাল ভাতের ব্যবস্থা করতে পারে না সেই রাষ্ট্রের উচিত শিক্ষা ব্যবস্থাকে বন্ধ করে দিয়ে সবাইকে ছুটি দেওয়া। তিনি আরও বলেন, আমরা শিক্ষা উপদেষ্টাকে সর্বশেষ প্রস্তাব দিয়েছিলাম যে এবছর বাড়ি ভাড়া 10% বৃদ্ধি করুন আর আগামী বাজেটে আরও 10% বৃদ্ধি করবেন। প্রজ্ঞাপনে বিষয়টি সুস্পষ্ট উল্লেখ থাকতে হবে, কিন্তু তিনি আমাদের প্রস্তাব বিবেচনা করেননি। মূল বেতনের 20% বা ন্যূনতম 3,000 টাকা বাড়ি ভাড়া সহ 3 দফা দাবিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা টানা 5ম দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সরকার বলছে বাড়ি ভাড়া 5% বা ন্যূনতম 2,000 টাকা দিতে পারবে, তবে শিক্ষক কর্মচারীরা সেটি মানতে নারাজ। চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াজাতকরণ সিপিজেড এলাকায় একটি কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। আজ দুপুর 2টার দিকে সিপিজেডের 1 নম্বর সেক্টরে 5 নম্বর সড়কের আদম ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেডের 8 তলায় প্রথমে আগুন লাগে। পরে নিচের 2টি ফ্লোরে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস জানায় দুপুর 2:10 দিকে খবর পেয়ে তারা আগুন নিয়ন্ত্রণে আনার জন্য 16টি ইউনিট কাজ করছে। এছাড়া যোগ দিয়েছে সেনা ও নৌবাহিনী। কারখানাটিতে হাসপাতালের ব্যবহৃত যন্ত্রপাতি ও তোয়ালে তৈরি করা হতো। প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং তীব্রতা অনেক বেশি। আগুনের তীব্রতায় আশপাশে আরও কয়েকটি কারখানা ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস।
আগুনের তীব্র তাপে পাশের কয়েকটি কারখানা ভবন অতিরিক্ত গরম হওয়ায় নিজস্ব ব্যবস্থাপনায় কারখানাগুলোর অভ্যন্তরে পানি ছিটিয়ে শীতল করার চেষ্টা করছেন সেখানকার কর্তৃপক্ষরা। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। যশোর শহরের দড়াটানার ভৈরবপট দখলমুক্ত করতে এবার যৌথ অভিযান শুরু হয়েছে। জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের যৌথ উদ্যোগে আজ সকালে অভিযান শুরু হয়। অভিযান সবে শুরু হয়েছে উল্লেখ করে কর্তৃপক্ষ বলেছে, আগামী সপ্তাহে ভৈরব চত্বরের বিপরীত পাশের নদীর জায়গাগুলো সার্ভেয়ারের মাধ্যমে মেপে দখলমুক্ত করা হবে। এ নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। যশোর শহরের দড়াটানা ভৈরবপাট দখলমুক্ত করতে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের যৌথ উদ্যোগে অভিযান শুরু হয়েছে। আজ সকাল থেকে সদর সহকারী কমিশনার ভূমি নুসরাত ইয়াসমিনের নেতৃত্বে পরিচালিত হয় এই ভ্রাম্যমাণ আদালত। এখন আপনার মাপতে গেলে তো ওই পাশে যারা আছে তারাও বলবে আমার জায়গা বসাই দেন। আমার জায়গা ওই দোকান মেপে দেন, আমার তিনটে দোকান আছে মেপে দেন। আপনাদের এতদিন ধরে মাইকিং করা আছে, এতদিন ধরে বলা আছে তিনটে দোকান মেপে দেন, আপনাদের জায়গায় খুবই বসাই যাও। এটা ভেঙে দেওয়া হয়েছিল তো, এইটা এই যে পিছনে এগুলো সব ভাঙা ছিল তো, আপনারা আবার সুন্দর করে এক্সটেনশন কেন করলেন? আমার কথা, আমার 6 ইঞ্চি নদীর জায়গায় পাবো, আপনি 6 ইঞ্চি কেন ঢুকছেন? তাহলে আবার এই কষ্ট করা লাগে। অভিযানে ভৈরব হোটেলের সামনের অংশসহ ব্রিজের দুই পাশের ফুটপাত ও অবৈধ ক্ষুদ্র দোকান ভেঙে ফেলা হয়। একই সঙ্গে সীমানা পিলার বসানো হয় ও কাঁটাতারের বেড়া দেওয়া হয়। অভিযানকারীরা জানান, নদীর জায়গা দখল করে হোটেল, হাসপাতাল ও টং দোকান গড়ে উঠায় পরিবেশ নষ্ট হচ্ছিল। সন্ধ্যার পর এসব এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড চলত। ক্ষুদ্র ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, কোনো নোটিশ ছাড়াই তাদের দোকান ভেঙে দেওয়া হয়েছে। এতে লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তারা। তবে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জি জানান, একাধিকবার নোটিশ দেওয়ার পরও দখলদাররা জায়গা ছাড়েননি। তাই বাধ্য হয়ে জেলা প্রশাসন ও পুলিশের সহায়তায় অভিযান শুরু হয়েছে। পানি উন্নয়ন বোর্ড সকলের সম্মিলিত প্রচেষ্টায় নদীর যে জায়গা, সেই জায়গায় যে অবৈধ স্থাপনাগুলো আছে, সেই স্থাপনা উচ্ছেদ কার্যক্রম আজকে শুরু করলাম। এটা পর্যায়ক্রমে চলতে থাকবে। আমরা পর্যায়ক্রমে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন সকলের সাথে মিলিতভাবে ম্যাপ অনুসারে নদীর জায়গা নির্ধারণ করব এবং এই উচ্ছেদ অভিযান চলতে থাকবে। শিমুল ভূঁইয়ার তথ্য ও সাজ্জাদুল কবির মিটনের ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, গ্রামের কাগজ। সমুদ্রগামী সাগর ও নদীতে 22 দিন ধরে মা ইলিশ ধরা বন্ধ। নিষেধাজ্ঞা চলাকালীন বাগেরহাটের মোরেলগঞ্জে 2127 জন জেলে পরিবার পাচ্ছেন মানবিক খাদ্য সহায়তা 25 কেজি করে চাল। প্রতিনিধি গণেশ পাল জানিয়েছেন, আজ সকালে খাউলিয়া ইউনিয়নের জেলে পাড়ায় 352 জনের মধ্যে এই চাল বিতরণ করেন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা অভিজিৎ দাস শাওন সহ অন্যরা। এদিকে পৌর শহর সহ উপজেলার চিংড়াখালী, বলাইবুনিয়া, তেলিগাতি, খাউলিয়া সহ 16টি ইউনিয়নের জেলেদের মাঝে 25 কেজি করে চাল বিতরণ অব্যাহত রেখেছেন উপজেলা প্রশাসন। প্রেম, দ্রোহ ও মানবতার কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর 69তম জন্মবার্ষিকী মোংলার মিঠাখালীতে গভীর শ্রদ্ধায় পালিত হয়েছে। প্রতিনিধি MM ফিরোজ জানিয়েছেন, বাগেরহাটের মোংলা উপজেলার মিঠাখালী গ্রামে কবির পৈতৃক নিবাসে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়। এই দিনটি উপলক্ষে কবিতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও কবির কবর জিয়ারত সহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি প্রধান অতিথি হিসেবে এই আয়োজনে উপস্থিত ছিলেন। ঝিনাইদহের মহেশপুর উপজেলার খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি আব্দুর রহমান জানিয়েছেন, উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির হলরুমে উপজেলা খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম উজ্জ্বলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আখতারুজ্জামানের সঞ্চালনায় আলোচনা সভা হয়। এতে উপজেলার 12টি ইউনিয়নের খুচরা সার বিক্রেতা ও সাব ডিলাররা উপস্থিত ছিলেন। সভায় সার বিক্রেতারা নানাবিধ সমস্যা নিয়ে আলোচনা করা হয়। দর্শক, আজ বিশ্ব খাদ্য দিবস। মানুষকে পর্যাপ্ত, নিরাপদ এবং পুষ্টিকর খাদ্য নিশ্চিত করার গুরুত্ব সম্পর্কে সচেতন করে সারা দেশে নানা আয়োজনে দিবসটি পালন হচ্ছে। তবে আমরা কি আসলে স্বাস্থ্যসম্মত খাবার খাচ্ছি? চলুন দেখে আসি স্ট্রিট ফুডের বাস্তবতার চিত্র। যশোর শহরের পথে পথে এখন স্ট্রিট ফুডের রঙিন মেলা। ভোজন রসিকদের ভিড় বাড়ছে প্রতিদিনই। ফুচকা থেকে চটপটি, কাবাব থেকে শুরু করে বারবিকিউ, সবকিছুই বলতে গেলে হাতের নাগালে। খাবারের স্বাদ আর সাশ্রয়ী দাম এই জনপ্রিয়তার মূল কারণ। তবে প্রশ্ন উঠছে, আমরা আসলে কি খাচ্ছি?
দর্শক, আজ বিশ্ব খাদ্য দিবসে স্ট্রিট ফুডের বাস্তবতা তুলে ধরতে এই আয়োজন। বিশ্ব খাদ্য দিবস পালিত হয় কারণ এটি মানুষকে পর্যাপ্ত, নিরাপদ এবং পুষ্টিকর খাবার নিশ্চিত করার গুরুত্ব সম্পর্কে সচেতন করে। কিন্তু বর্তমানে স্ট্রিট ফুড হিসেবে জনপ্রিয়তার তুঙ্গে থাকা এসব খাবারের মান ও স্বাস্থ্যগত ঝুঁকি নিয়ে আছে নানা অভিযোগ। খোলা জায়গায় অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি এই খাবার নিয়ে দুশ্চিন্তা কম নয়। এখানে আসা যায়, খাওয়া যায়, তার জন্য আমরা আসি, মাঝে মধ্যে এসে খাই। আমার এই জিনিসটা অরিজিনাল শসা, অরিজিনাল পেঁয়াজ, অরিজিনাল কাঁচাল, অরিজিনাল ধনেপাতা, তেঁতুলও আল্লাহর রহমতে এই দেখেন তেঁতুল, এই দেখেন খালি বান্ডিল বান্ডিল তেঁতুল, কোনো সাইডেকার কারবার নেই। আমি অরিজিনাল জিনিস খাওয়াই, সব জিনিস অরিজিনাল একদম প্রতিদিন ব্যবহার করা হয়, এখানে বাসি খাবার কোনো ব্যবহার। তদারকি সংস্থাগুলোর নজরদারি যেমন সীমিত, নিয়মিত ভিজিট বা পরীক্ষার প্রমাণ মেলে না খুব একটা। সবসময় ওনারা হয়তো সয়াবিন তেল ইউজ করেন না, বা যেগুলো ভেজিটেবলস অয়েল সেগুলো ইউজ না করে ডালডা বা এই জাতীয় স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড নামে যে অ্যাসিডগুলো আছে যেগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকর, এগুলো ইউজ করে, এবং এটা আমাদের স্থূলতার জন্য দায়ী হয়ে যায় অনেক সময়, এবং কোলেস্টেরল বেড়ে যায়, এরপরে প্রেশার বেড়ে যেতে পারে, অনেক কিছুই হতে পারে। তো আমাদের এদিকে আসলে লক্ষ্য রাখতে হবে মেনলি যে তাদের খাদ্যটা নিরাপদ উপায় তৈরি হচ্ছে কিনা, তাদের প্রসিডিউরটা ঠিক আছে কিনা, এইটাই। এবং এটা নজরদারির জন্য অলরেডি ভোক্তা অধিকার আছে, তারপরে আমাদের নিরাপদ খাদ্য আছে, এবং জেলা প্রশাসন সর্বময় এই 4টা ডিপার্টমেন্ট আমাদের এবং পুলিশ প্রশাসন সবাই মিলে আমরা এটার ব্যাপারে কাজ করে যাচ্ছে। সবাই আপনারা দেখছেন কয়েকদিন পরই হয়তো ভিজিট হচ্ছে। যশোরের স্ট্রিট ফুড দিন দিন জনপ্রিয় হচ্ছে ঠিকই, তবে প্রশ্ন রয়ে যাচ্ছে, জনপ্রিয়তার পাশাপাশি আমরা কি পাচ্ছি নিরাপদ খাদ্যের নিশ্চয়তা? এম এ মানিকের ভিডিও চিত্র ও মিনা বিশ্বাসের তথ্যে ডেস্ক রিপোর্ট, গ্রামের কাগজ। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা, তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব খেলার সংবাদ দিয়ে। 10,44,00,000 টাকার বিশাল বাজেট নিয়ে প্রথমবারের মতো ঢাকায় আয়োজিত হতে যাচ্ছে IKF নারী কাবাডি বিশ্বকাপ। 14টি দেশ নিয়ে মিরপুরের শহীদ সরোয়ার্দী জাতীয় ইনডোর স্টেডিয়ামে আগামী 15 থেকে 25 নভেম্বর হবে বিশাল এই আয়োজন। বাংলাদেশ কাবাডি ফেডারেশন আজ অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে নারী কাবাডি বিশ্বকাপ আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। অনুষ্ঠানে টুর্নামেন্টের লোগো উন্মোচন করা হয়েছে। বিপুল অর্থ খরচ করে বিশ্বকাপ আয়োজনের ব্যাখ্যা দিতে গিয়ে কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক SM নেওয়াজ সোহাগ বলেন, তারুণ্যের উৎসবের অংশ হিসেবে আমরা বিশ্বকাপ আয়োজন করছি। বিশ্বকাপ আয়োজন যে কোনো দেশের জন্য মর্যাদার। বিউটিফুল বাংলাদেশ ভাবনা নিয়ে আমরা একসঙ্গে বাংলাদেশ পর্যটন বোর্ডকে সম্পৃক্ত করার চেষ্টা করছি। জাতীয় খেলা হিসেবে আমরা কাবাডিকে সামনে নিতে চাই। এই টুর্নামেন্টের মাধ্যমে ইউরোপের সঙ্গেও আমাদের সম্পর্ক তৈরি হবে। এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে করোনা প্রতিরোধে স্বাস্থ্য বিধি মেনে চলুন, সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও। শুভরাত্রি।